আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেশালি হার্টের রোগীদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে যারা হার্টের সমস্যা, স্পেশালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নামক একটা সমস্যা, সেটা হচ্ছে হার্ট যদি ইরেগুলার ওয়েতে বিট করে কারো, যেটা আপনি ইসিজির মাধ্যমে বুঝতে পারবেন। আপনার হার্টের ডাক্তার আপনাকে বলে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে। অনেক সময় এই সমস্যা বেশি হলে অনেক সময় পেস মেকার বসাতে হয়। তো যাই হোক, এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যাদের বেশি থাকে, এছাড়া অন্যান্য যে হার্ট ব্লকের যে রোগীরা, তাদের ক্ষেত্রে বা হার্টের বিট ঠিকমতো যাদের আসে না, ঠিক আছে, এবং হার্ট ব্লকের ঝুঁকি থাকে বা হার্ট ব্লক অলরেডি হয়েছে, তারা কিন্তু ক্যালসিয়াম খাওয়া থেকে খুব সতর্ক থাকবেন। স্পেশালি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, মানে ওষুধ আকারে ক্যালসিয়াম তারা গ্রহণ করা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, কেন এটা আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা দেখতেছি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি গ্রহণ করা হয়, স্পেশালি ক্যালসিয়াম কার্বনেট, অনেক ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ওরোটেট, ক্যালসিয়াম সাইট্রেট। তো এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, যেটা অনেকটা লাইম বা চুনের মতো, তো ক্যালসিয়াম কার্বনেটটা খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে এটা আমার হার্ট বা সফট টিস্যুর মধ্যে জমে, স্পেশালি হার্ট, কিডনি, এগুলোতে জমে এবং হার্টের মধ্যে এসে এটা অনেক জটিলতা তৈরি করে। এবং হার্টের দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা যখন গ্রহণ করা হচ্ছে, তারা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার ঝুঁকি 3.9% বাড়িয়ে দিচ্ছে, মানে 3.3 গুণ, মানে 3.9 গুণ পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার ঝুঁকি। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলে এটা স্ট্রোকের একটা অন্যতম কারণ। হার্ট যখন এলোমেলোভাবে বিট করে, তখন সেখানে হার্ট ব্লাডগুলো ক্লট হয়ে যায়। ক্লট হয়ে গেলে ছোটো ছোটো ক্লট বা জমাট বেঁধে যায়। ওইটা যখন রক্তনালী দিয়ে যায়, তখন ব্রেনে চলে গেলে এটা স্ট্রোক হতে পারে। অন্যান্য জায়গায় গেলে, চোখে গেলে এটা চোখের দৃষ্টিশক্তি সমস্যা হতে পারে, কিডনিতে হতে পারে, অর্থাৎ যে কোনো ব্লাড ভেসেলে যে এটা ব্লক করে সমস্যা তৈরি করতে পারে। তো এই জন্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুব মারাত্মক একটি সমস্যা এবং এই ধরনের রোগীদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া যাবে না। অবশ্যই এই ধরনের সমস্যা থাকলে চিকিৎসকের সাথে কথা বলে নেবেন। আর আরেকটা স্টাডিতে দেখা গেছে যে প্রায় 800 মিলিগ্রাম যদি কেউ ক্যালসিয়াম গ্রহণ করে প্রতিদিন, তাহলে তার হার্টের ডিজিজ, অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামগুলো যদি আমরা অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করি সাপ্লিমেন্ট আকারে, তাহলে সেটা কি করে, সেটা আমাদের হার্টের মধ্যে এসে জমে, বোনসে তো যায়, দাঁতে যায়, যেটা আমার দরকার সেখানে যায়, পাশাপাশি সফট টিস্যু মানে আমাদের হার্ট, আমাদের কিডনি, এইসব জায়গায় চলে যাচ্ছে, মাসেলের মধ্যে চলে যাচ্ছে অতিরিক্ত। তো এখানে হার্ডেনিং হয়ে যাচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু যেখানে ইনফ্লামেশন হয়, হার্টের ভিতরে যে করোনারি আর্টারি, হার্টের বাইরে যে করোনারি আর্টারি থাকে, সেখানে যখন ইনফ্লামেশন হয়, সেখানে ইনফ্লামেশনটাকে ঠিক করার জন্য আমাদের বডি তখন, লিভার তখন বেশি কোলেস্ট্রল প্রডিউস করে, আমাদের কোলেস্ট্রল আসে, তারপরে ক্যালসিয়ামগুলো তখন আমার যদি ক্যালসিয়াম গ্রহণ করি, সেই ক্যালসিয়ামগুলোর সাথে যায় যে এখানে ব্লক তৈরি করে। হ্যাঁ, তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের পেশেন্ট যারা আছে বা অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণের একটা ঝুঁকি, সেটা মানে অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত ক্যালসিয়াম খেলে এই হার্টের ব্লক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবং ব্লাড ভেসেলের জটিলতা তৈরি হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো সেই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট, যেটা নিয়ে আমি দুইটা ইনফ্যাক্ট ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে বয়স হয়ে গেলে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেডেন্টারি ওয়ার্কার, ফ্যাটি লিভার থাকে, এই ধরনের, বা ব্লাড প্রেশারের সমস্যা আছে, এই ধরনের ইন্ডিকেটর থাকলে তারা অবশ্যই একটা টেস্ট করে নেওয়া উচিত। সেটা হচ্ছে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং উইদাউট কন্ট্রাস্ট, অর্থাৎ হার্টের একটি সিটি স্ক্যান, যেটার মাধ্যমে আপনার হার্টের করোনারি আর্টারিতে কতটুকু ক্যালসিয়াম জমেছে, হ্যাঁ, সেটা আপনার এটা বের করতে পারবেন। এবং এই ক্যালসিয়াম স্কোর নর্মালি 10-এর নিচে থাকবে। তো এটা পার্সন টু পার্সন ভেরি করে, এটা অনেক বেশি পর্যন্ত থাকে এবং এটাকে রিভার্স করা যায়। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটাকে রিভার্স করা যায় বা আপনি সতর্ক হতে পারেন, এবং এটা কীভাবে আপনার রিভার্স করতে হবে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে পারেন। তবে এই টেস্টটা করা খুবই জরুরি যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে। তো যাক, ক্যালসিয়াম যদি গ্রহণ করতে হয় চিকিৎসকের পরামর্শে, তাহলে আমাদের পরামর্শ থাকবে যে ভিটামিন D3 এবং K2 সহ খাবেন। তো ভিটামিন D3 ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়ায় এবং K2 হচ্ছে রাইট ডিরেকশনে সেটাকে নিয়ে যায়। অর্থাৎ ভিটামিন K2, যেটা MK7 ভ্যারাইটি মেনাকুইনন, তো সেটা সফট টিস্যু থেকে ক্যালসিয়ামগুলোকে জাস্ট রিমুভ করে বোনস এবং টিতে পৌঁছে দেয়। তো এটা আপনার হার্ট ফ্রেন্ডলি, কিডনি ফ্রেন্ডলি। সুতরাং K2 প্রতি 10,000 ইউনিট ভিটামিন D3-কে কাউন্টার করে হচ্ছে 100 মাইক্রোগ্রামের মতো K2। তো এই রেশিওতে সাধারণত গ্রহণ করা উচিত। তবে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে কথা বলে নেবেন এবং হার্টের টেস্ট করে নেবেন, এবং ক্যালসিয়াম কতটুকু ডিপোজিট আছে সিটি স্ক্যানের মাধ্যমে এটা বুঝে নেওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে যে ক্যালসিয়াম যে আমাদের হার্টের উপর সমস্যা করে, এটার এক প্রমাণ হচ্ছে যে আমাদের ব্লাড প্রেশার কমানোর জন্য যে ওষুধ আমরা ব্যবহার করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, যেমন অ্যামলোডিপিন, ক্যামলোডিপিন, এই জাতীয় ওষুধগুলো আমরা যে ব্যবহার করি, তো সেগুলো কিন্তু
ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়, অর্থাৎ কোষের মধ্যে ক্যালসিয়াম প্রবেশ করতে দেয় না। ক্যালসিয়ামটা ব্লক করে দেওয়ার মাধ্যমে হার্টের ব্লাড প্রেশারটা কমায়। হ্যাঁ, ব্লাড ভেসেলের মধ্যে ক্যালসিয়াম কম আসতে দেওয়ার মাধ্যমে ব্লাড প্রেশার কমায়। তো সুতরাং দেখতেই পাচ্ছি যে অতিরিক্ত ক্যালসিয়াম চলে আসলে এই সমস্যাগুলো হয়। তাহলে আমাদের ক্যালসিয়াম ইনটেকটা স্পেশালি সাপ্লিমেন্ট হিসেবে এই ধরনের রোগীদের গ্রহণ করা যাবে না। তবে আমরা ডায়েটারি খাবারের মাধ্যমে অবশ্যই নিতে পারি এবং নেওয়া উচিত। খাবারের মাধ্যমে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট যে ক্যালসিয়াম সেটা আমরা নিব, সেটা আমরা ভেজিটেবল সোর্স থেকে নিতে পারলে ভালো। গ্রিন ভেজিটেবলে প্রচুর ক্যালসিয়াম আছে, বিভিন্ন সিডে ক্যালসিয়াম আছে, অ্যালমন্ডে ক্যালসিয়াম আছে। এছাড়া গ্রাস ফিড যে গরু বা মুরগি, পোলট্রি, গরু ছাগল, সেগুলোর দুধ থেকে যে চিজ তৈরি হয় বা তাদের দুধ অথবা ডিম, যেগুলো গ্রাস ফিড, গ্রাসে ভিটামিন K1 থাকে, সেখান থেকে গরু মুরগি যদি সেটা খায়, সেটা তাদের ইন্টেস্টাইনে যে K2-তে কনভার্ট হয় এবং এই K2 তাদের ডিম বা মাছ মাংসে বা দুধে চলে আসে। তখন আমি যেই তাদের থেকে যখন খাবো তখন সেটা আমি K2 যুক্ত খাবারটা পাবো, তাদের ডিম, দুধ, মাছ, মাংস, সেটা আমি তখন ব্যবহার করলে বা খেলে আমার এই ঝুঁকিটা থাকবে না। সুতরাং গ্রাস ফিড গরুর বা মুরগি, পোলট্রি খাওয়াটা এই জন্যে আমরা বলি যে গ্রাস ফিড, কারণ K2 আছে। এছাড়া যদি সেটার সুযোগ না থাকে, আমাদের K2 সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত। তো এছাড়া আমাদের পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট বা খাবারের মাধ্যমে যেন পর্যাপ্ত থাকে। গ্রিন জুস আমরা অ্যাডভাইস করি, ম্যাগনেশিয়াম কন্টেনিং খাবার, প্রয়োজনে শর্ট টাইম সাপ্লিমেন্ট। তো এটা অবশ্যই আপনার সাপ্লিমেন্টের ব্যাপারে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে নেওয়া উচিত, কারণ ডোজ এবং প্রয়োজন আছে কি না সেটা তারাই ভালো বলতে পারবেন। এবং ন্যাচারাল সোর্স সাধারণত রিলেটিভলি ভেরি ভেরি সেফ। আপনার গ্রিন জুস আমরা সাধারণত পেশেন্টদেরকে অ্যাডভাইস করি গ্রিন জুস খেতে হবে এবং আপনার ম্যাগনেশিয়াম রিচ যে খাবারগুলো সেগুলো খেতে হবে। তো এর মাধ্যমে আপনার হার্টের রোগীদের ক্ষেত্রে হার্ট অনেকটা ভালো থাকবে। এছাড়া হার্টের করোনারি আর্টারি বা ব্লাড পরিষ্কার করার জন্য কী কী ধরনের নিউট্রিয়েন্ট বা খাবার আমরা খেতে পারি সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা দেখে নেবেন কীভাবে আমাদের রক্তনালী পরিষ্কার রাখতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।